আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের মহড়া নিয়ে ভয়ে কাঁপছে ইসরায়েল। মহড়ার আড়ালে ইরান মিসাইল হামলা চালাতে পারে শঙ্কা ইসরায়েলের। সীমান্তে সতর্ক ইরান, সেনা প্রধানের হুঁশিয়ারি। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত 9। ভারতে খ্রিস্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা। পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন। ভিসা থাকলেও ভারতীয়দের ঢুকতে দেবে না আমেরিকা। ইইউর রাজনীতিবিদ, অস্ত্র প্রস্তুতকারক ও ব্যাংকাররা যুদ্ধ টিকিয়ে রাখছে হাঙ্গেরি। এবং মহাকাশে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির নতুন স্যাটেলাইট পাঠালো চীন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মহড়া নিয়ে বেশ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে ইসরায়েলে। মহড়ার আড়ালে মিসাইল হামলা চালানো হতে পারে বলে শঙ্কা দখলদার দেশটির। এই ব্যাপারে ইতিমধ্যেই সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে খবরও পাঠানো হয়েছে নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর হামলার ঝুঁকি নিয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক ইসরায়েল। তারা যে কোনো কিছুকে এখন হুমকি হিসেবে নেয়। এক্সিওস জানিয়েছে, 6 সপ্তাহ আগেও বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছে। তখনও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, ইরানের হামলার সম্ভাব্যতা 50%-এরও কম। ইরান শুধুমাত্র মহড়া চালাচ্ছে, এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে তারা এমন কোনো ইঙ্গিত পাননি। মূলত চলতি বছরের মাঝামাঝি সময়ে 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকেই ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে গভীর উৎকণ্ঠায় ভুগছে ইসরায়েল। যে কোনোভাবে ইরানের পারমাণবিক প্রকল্পের অগ্রগতি বন্ধ করে দিতে জোর তৎপরতা চালাচ্ছে মার্কিন মদতপুষ্ট দেশটি। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক গোপন বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত ব্রিফ করেছেন। হিব্রু ভাষার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে এক সামরিক প্রতিনিধি সংসদ সদস্যদের জানান, তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে এবং হামলার সক্ষমতা পুরোপুরি পুনর্গঠন ও সম্প্রসারণের চেষ্টা করছে। আইডিএফ এর আশঙ্কা, আগের মতোই ইরান একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ভূখণ্ডে বড় ধরনের আঘাত হানতে পারে। গত 1 মাসে পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলোতেও ইসরায়েল ইরান উত্তেজনা নিয়ে সতর্ক বার্তা জোরালো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ও কিছু বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, পরোক্ষ বা প্রক্সি ফ্রন্ট বিস্তৃত করছে এবং কূটনৈতিক পথ থেকে আরো দূরে সরে যাচ্ছে। সব মিলিয়ে যুদ্ধের ঝুঁকি প্রতি সপ্তাহেই বাড়ছে। ইরানের সামরিক বাহিনী যে কোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি। পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন। মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবেই উন্নত করা হয়েছে। সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্যই প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব। ভারতীয় প্রক্সি বাহিনীর ফিতনা আল খাওয়ারিজের 2টি ঘাঁটিতে অভিযান চালিয়েছে ভারত। এসব অভিযানে সংগঠনের অন্তত 9 সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ
পরিদপ্তরের বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় 19 ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায়। অভিযানের সময় বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবেই হামলা চালান এবং তীব্র গোলাগুলির পর 4 জন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিরাপত্তা বাহিনী আরও 5 জন সন্ত্রাসীকে হত্যা করে। আইএসপিআর জেলায় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান ব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। উল্লেখ্য 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী কেপি ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবেই বেড়েছে। আফগানিস্তান থেকে পরিচালিত সীমান্ত পারের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত অক্টোবরে 2 দেশের মধ্যে প্রায় 1 সপ্তাহ ধরে সংঘর্ষ হয়। এই অভিযানের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার আফগান তালেবান সরকারের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদ পত্র পাঠায়। এতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে সহায়তা ও আশ্রয় দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের কানকের জেলায় শেষকৃত্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর একাধিক সহিংস ঘটনা ঘটেছে। একটি খ্রিস্টান পরিবারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, গির্জা ও প্রার্থনা কক্ষ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় পুলিশের উপর পাথর নিক্ষেপে অন্তত 20 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় সূত্র। কানকের বাদিতেভদা গ্রামে কয়েকদিন ধরে একটি খ্রিস্টান পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও হিন্দুত্ববাদী সংগঠনের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের মূল বিষয় ছিল এক খ্রিস্টান ব্যক্তির বাবার শেষকৃত্য প্রক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি বাড়িতে আগুন দেয়া হচ্ছে এবং লাঠি হাতে একদল লোক বাড়িঘর ভাঙচুর করছে। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতেই ধনুক বান হাতে সশস্ত্র লোকজনকে প্রার্থনা কক্ষে তাণ্ডব চালাতে দেখা যায়। ঘটনার সূত্রপাত গত 15 ডিসেম্বর। বাদিতেভদা গ্রামের বাসিন্দা ও স্থানীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রধান রাজমান সালাম তার 70 বছর বয়সী অসুস্থ বাবা চামরা রাম সালামকে কানকের জেলা হাসপাতালে নিয়ে যান। কয়েক ঘন্টার মধ্যেই তার বাবা মারা যান। রাজমান বহু বছর আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। রাজমান সালাম দ্য ওয়ার্ডকে জানান, প্রথমে তিনি স্থানীয় হিন্দু রীতিতে বাবার শেষকৃত্য করতে চেয়েছিলেন, কিন্তু খ্রিস্টান হয় তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। এরপর 16 ডিসেম্বর পরিবারটি নিজেদের ব্যক্তিগত জমিতে খ্রিস্টান রীতি অনুযায়ী শেষকৃত্যের সিদ্ধান্ত নেয়। রাজমানের ভাষ্য অনুযায়ী শেষকৃত্যের সময় স্থানীয়রা আপত্তি জানালে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে আরএসএস ও বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তা শারীরিক সংঘর্ষের রূপ নেয়। এ সময় রাজমানের পরিবার ও বন্ধুদের কয়েকজন আহত হন। প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারমাণবিক সাবমেরিন যুক্ত করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই সাবমেরিনের মাধ্যমে জলপথে উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবেলায় কয়েক ধাপ এগিয়ে যাবে দেশটি। দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা খাতে পরমাণু চালিত সাবমেরিন যোগ করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের এই আশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি। বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের সঙ্গে এই বিষয়ে সমঝোতার চেষ্টা চালালেও তাতে ব্যর্থ হয় সিউল। তবে চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সরাসরি সাবমেরিন তৈরির প্রস্তাব দেন লি জে মিউং। তাতে সায়ও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু চালিত সাবমেরিন পেলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের কাতারে যুক্ত হবে দক্ষিণ কোরিয়া। ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে থাকার সক্ষমতা, দ্রুত গতি ও তুলনামূলক কম আওয়াজ সব মিলে অত্যাধুনিক এই যানের রয়েছে বহু সুবিধা, যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতকে অনেকটাই এগিয়ে নিতে সক্ষম। এমনকি জলপথে
চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সাবমেরিনটি। উত্তর কোরিয়ার বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের পরমাণু চালিত সাবমেরিনের গতিবিধি নজরদারিতে এটিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে কোথায় এই সাবমেরিন তৈরি হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে এই সাবমেরিন নির্মাণ করতে। তবে সিউলের আশা নিজ দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই তারা এই যান উৎপাদন করবে। কর্মসূত্রে আমেরিকায় প্রবাসী যেসব ভারতীয় নাগরিক চলতি মাসে নিজ দেশে ফিরেছেন তাদের আমেরিকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি আমেরিকায় কাজের অনুমতি চেয়ে ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্টও আচমকা বাতিল করে দেওয়া হচ্ছে। নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়েছে বেশ কয়েক মাস পরে, তাও শেষ মুহূর্তে বাতিল হবে কিনা নিশ্চয়তা নেই। ফলে ভারতে এসে আটকা পড়েছেন দেশটির বহু প্রবাসী। কিভাবে কর্মক্ষেত্রে ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না ভারতীয়রা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে 3 জন বিশেষজ্ঞ আইনজীবীকে উল্লেখ করে এই তথ্য জানানো হয়েছে। গত 15 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বরের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তেমন হাজার হাজার ভারতীয়ের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে গিয়েছে। H-1B ভিসার গ্রাহকেরা অধিকাংশই আমেরিকান ওয়ার্ক পারমিট নবায়নের জন্য এই সময়টিকে বেছে নেন, কারণ আমেরিকায় এটা ছুটির মৌসুম। মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা গ্রাহকদের ইমেইলে জানিয়েছে ওয়ার্ক পারমিটের জন্য সাক্ষাৎকার আয়োজন করতে দেরি হচ্ছে। বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছেন। কোনো আবেদনকারী যাতে আমেরিকানদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে না পারেন তা নিশ্চিত করতেই এই নিয়ম। সেই কারণে গোটা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। H-1B একটি অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সর্বোচ্চ 6 বছর পর্যন্ত আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। কিছুদিন আগে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর $1 লক্ষ বোঝা চাপিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে এবার থেকে সংস্থাগুলিকে এই পরিমাণ অর্থ সরকারের হাতে তুলে দিতে হবে। ইইউ সদস্য দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের কিছু অজ্ঞ রাজনীতিবিদ, অস্ত্র প্রস্তুতকারক এবং ব্যাংকাররা হলেন 3টি প্রধান শ্রেণী যারা ইউক্রেন সংঘাত অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছে। রোববার এক নির্বাচনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই নেতা ইউক্রেন রাশিয়া সংঘাতের বিষয়ে ইইউ এর দৃষ্টিভঙ্গির প্রতি বিরোধিতা করেন। ভিক্টর অরবান রাজনীতিবিদ শ্রেণীকে নিয়ে বলেন তারা মনে করে যে পারমাণবিক অস্ত্রধারী একটি দেশকে প্রচলিত যুদ্ধের মাধ্যমে পরাজিত করা যেতে পারে। তিনি বলেন দ্বিতীয় শ্রেণীতে অস্ত্র প্রস্তুতকারকরা রয়েছেন যারা সর্বদা যুদ্ধ বা কোনো ধরনের সশস্ত্র সংঘাত চান। অরবান আরো বলেন ব্যাংকাররা প্রত্যাশা করছে রাশিয়া সামরিকভাবে পরাজিত হলেই কেবল তারা ইউক্রেনে বিনিয়োগ করা টাকা উদ্ধার করতে পারবে। তিনি ইউক্রেনের যুদ্ধের জন্য বিশাল ঋণের কথা উল্লেখ করে বলেন ব্যাংকাররা মনে করে রাশিয়াকে অবশেষে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি সংঘাত দীর্ঘায়িত করার বিরুদ্ধে সতর্ক করেন। কারণ হিসেবে বলেন ইউক্রেনকে ভেঙে পড়া থেকে বিরত রাখতে এটি বন্ধ করতে হবে, তা না হলে এটি প্রতিবেশী হাঙ্গেরির জন্য বিপর্যয়কর হবে। প্রসঙ্গত গত সপ্তাহে ইইউ এর কিছু নেতা ইউক্রেনের বাজেটের চাহিদা মেটাতে জব্দ করা রাশিয়ান সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করে ক্ষতিপূরণ ঋণ প্রদানের ইউরোপীয় কমিশনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাশিয়া তার জব্দ করা সম্পদ হাতিয়ে নেওয়ার প্রস্তাবের নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়েছে এটি চুরি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সমান হতে পারে। মহাকাশে একটি নতুন ও অত্যাধুনিক কমিউনিকেশন টেকনোলজি স্যাটেলাইট পাঠালো চীন। শনিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় লং মার্চ 5 রকেটের করে স্যাটেলাইটটি এদিন বেইজিং সময় রাত 8:30টায় উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে এটি সফলভাবে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে। স্যাটেলাইটটি মূলত মাল্টিব্যান্ড এবং উচ্চ গতির যোগাযোগ প্রযুক্তি যাচাইকরণ পরীক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত হবে। লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের 618তম মিশন হিসেবে এই অভিযান পরিচালিত হয়, সূত্র সিনহুয়া। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ইরানের মহড়া নিয়ে ভয়ে কাঁপছে ইসরায়েল। মহড়ার আড়ালে ইরান মিসাইল হামলা চালাতে পারে শঙ্কা ইসরায়েলের। সীমান্তে সতর্ক ইরান, সেনা প্রধানের হুঁশিয়ারি। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত 9। ভারতে খ্রিস্টানদের বাড়িঘরে আগুন, গির্জায় হামলা। পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন। ভিসা থাকলেও ভারতীয়দের ঢুকতে দেবে না আমেরিকা। ইইউর রাজনীতিবিদ, অস্ত্র প্রস্তুতকারক ও ব্যাংকাররা যুদ্ধ টিকিয়ে রাখছে হাঙ্গেরি। এবং মহাকাশে অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির নতুন স্যাটেলাইট পাঠালো চীন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।